রক্তমাখা খুলি হাতে নিয়ে চাদরে মুখ ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে শুনশান রাস্তা ধরে। খুলি থেকে ফোঁটা ফোঁটা রক্ত তার পেছনে ছোপ ফেলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা কবরস্থানে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলিয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার খুলিটা দুই হাতে উঁচু করে ধরে কাউকে উদ্দেশ্য করে বলল, হে শক্তিশালী মারিদ, আমার ডাকে সাড়া দাও। এই বলে সে একটা কবরের উপর মাথার খুলিটা রাখল। এরপর থলি থেকে একগুচ্ছ চুল আর এক টুকরো কাপড় বের করে কবরের উপর রাখল। সবশেষে থলি থেকে একটা বাচ্চা মেয়ের ছবি বের করে কয়েকটা সুই বেঁধে দিল বাচ্চাটার চেহারায়। তারপর সেখানে আসন করে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। তার মন্ত্রের মাঝে 3 বার মারিচ শব্দটা স্পষ্ট শোনা গেল। মাথার খুলিটা হাওয়ায় ভেসে উঠল। হঠাৎ করে লোকটা মন্ত্র পড়া থামিয়ে ভয়ানক এক প্রাপ্তির হাসি দিয়ে ছবিটা কবরের উপর রেখে দিল। চুল আর কাপড়ের টুকরো ছবির উপরে রাখল। মাথার খুলি উদ্দেশ্য করে 3 বার ফু দিতেই সেটা হাওয়ায় ভাসমান থেকে ধাপ করে নিচে পড়ে গেল। সাথে সাথে কবর থেকে এক ভয়ানক সুচালো নখের হাত বের হয়ে ছবি টান দিয়ে নিয়ে গেল ভেতরে। এর সাথেই দৃশ্য পরিবর্তন। একতলা এক বিল্ডিং এর ঘর থেকে এক বাচ্চা মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। ঘরের লাইটগুলো বারবার জ্বলছে আর নিভছে। ঘরের সামনে বেঁধে রাখা পোষা কুকুরটা সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে। হঠাৎ বিকট শব্দে জানলার কাঁচ ভেঙে গেল। তার সাথে ঘরের সামনে একটা মোটর সাইকেল এসে থামল। আরোহী হেলমেট পরিহিত। তাকে দেখে পোষা কুকুরটা আরো বেশি ঘেউ ঘেউ শুরু করলো। সে মোটরসাইকেল থেকে নেমে হেলমেটটা খুলতেই তার লাল চোখগুলো দেখে কুকুরটা একদম শান্ত হয়ে বসে পড়ল, পা দুটো সামনে বিছিয়ে, যেন তাকে প্রণাম করছে। তার ঠোঁটের কোন অদ্ভুত এক হাসি। ঘরের ভিতরে থেকে বাচ্চা মেয়ের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, সে আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোদের মেয়েকে নিয়ে যাব সাথে করে, কেউ আমাকে ঠেকাতে পারবে না। বাড়ি থেকে সে 1 পা 2 পা করে হেলে দুলে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। এখনো তার সম্পূর্ণ মুখ দেখা যায়নি। হালকা আলো আধারিতে সে নিজেকে ভালোভাবেই লুকিয়ে নিচ্ছে। ঘরের সামনে 2টা গোলাপ গাছের চারা, একটাতে ফুল ফুটেছে, অন্যটা খালি। সে ফুলটা ছিঁড়ে নিজের হাতে ঘোরাতে ঘোরাতে দরজায় নক করল। ঠক ঠক। সাথে সাথে দরজা খুলে গেল। এক ভদ্রলোক ভয়ের তো চেহারায় স্বস্তি নিয়ে বলল, অবশেষে তুমি এলে নাওফি, আমার মেয়েটাকে বাঁচাও। এরপর তার সম্পূর্ণ মুখটা স্পষ্ট হলো। ইমাম নাওফি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছোট চুল, এক হাতের তসবি আরেক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠ আঙ্গুলির কর চেপে ধরে আছে। ঘরের ভিতর থেকে বাচ্চা মেয়ের ভয়ানক কণ্ঠ ভেসে এলো, কে এসছে দেখে একবার তার মুখটা, কে? নাওফি কিছু না বলে একটু হাসল। মেয়েটার বাবা হাত জোর করে বলল, গতকাল থেকে এই অবস্থা, ওর মাকে ছুরিতে আঘাত করেছে, বেচারি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। না জানি কোনো অপশক্তি আমার মেয়েটার সাথে এগুলো করতেছে। 2জন হুজুর এসে ভয়ে পালিয়ে গিয়েছে, তারা কিছুই করতে পারবে না বলে জানিয়েও গিয়েছে। তারা এটাও বলে গেছে এই জিনের মুখোমুখি হওয়ার সাহস নাকি কেউ করবে না। বাধ্য হয়ে তোমার সাথে যোগাযোগ করেছে। আমার শেষ ভরসা এখন তুমি। নাওফি, প্লিজ সেভ মাই ডটার। নাফি লোকটার কাঁধে হাত রেখে চুপচাপ ভেতরে প্রবেশ করল। যে রুমে মেয়েটার চিৎকার করছে সেই রুমের সামনে গিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ে তসবিটা নিজের গলায় ঝুলিয়ে দিল এবং ভেতরে প্রবেশ করল। বাচ্চা মেয়েটার অবস্থা দেখে নাফি আঁতকে উঠল। চেহারায় কালো কুচকুচে গাছের শিকড়ের মতো ফাটল, হাতের নখগুলো সুচালো, দাঁতগুলো কালো। নাফিকে দেখি বাচ্চা মেয়েটা এক লাফে দেয়ালে উঠে গিরগিটির মতো হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ভাগতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, তুই এখানে কেন? চলে যা এখান থেকে, না হলে এই বাচ্চাটাকে আমি এখনই মেরে ফেলবো। নাফি এবার ধীর কণ্ঠে মোটা গলায় বলল, বাচ্চাকে মেরে ফেললে তুই নিজের জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি, এটা কি করে ভাবলি? বাচ্চাটা খিলখিল করে ভয়ানকভাবে হাসতে হাসতে বলল, আমাকে মারার মতো শক্তি তোর এখনো হয়নি নাফি। নাফি বলল, বুঝেছে, লাথির ভূত কথাই মানবে না, তুই নিচে নেমে আসবি নাকি আমি নামিয়ে আনবো? বাচ্চা দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে হামাগুড়ি দিয়ে নাফির মাথার উপরে সে রাগান্বিত কণ্ঠে বলল, আমি কে এখনো জানিস না তুই? চলে যা যতক্ষণ যেতে দিচ্ছে। নাফি নিজের গলা থেকে তসবিটা হাতে নিয়ে উপরে বাচ্চাটার গায়ে ছুঁড়ে মারল। সে বাতাসে বেগে সরে গেল।
তসবিটা ছিঁড়ে গিয়ে তার দানাগুলো পুরো ঘরে হাওয়া হয়ে ভাসতে লাগলো। বাচ্চাটা চিৎকার করে বলতে লাগলো, তুই কি আমাকে বন্দি করার চিন্তা করছিস? নাফি হাতের ইশারায় তসবির দানাগুলো বাচ্চার দিকে চারিদিক থেকে ছুটতে ছুটতে বলল, তোকে বন্দি করে আমার লাভ কি? আমি তো তোকে মেরে ফেলবো এটুকু বাচ্চার শরীর ব্যবহার করার জন্য। বাচ্চাটা এবার নাওফিকে আক্রমণ করার চেষ্টা করলো। এক ছুটে দেয়াল থেকে লাফ দিয়ে নাওফির কাঁধে এসে পড়ল। নাওফি বাচ্চাটার চুলের মুঠি ধরতেই মস্তিষ্কে একটা ভীষণ দেখা গেল। চাঁদের মুখে ঢাকা এক লোক কবরের কাছে বসে কিছু একটা করছে। সামনেই বাচ্চাটার সুই বাঁধানো ছবি। নাওফি এক ঝটকায় বাচ্চাটাকে খাটের উপর ছুঁড়ে মারল। আর কোনো সুযোগ না দিয়ে তসবির দানাগুলো হাতের ইশারায় খাটের চারপাশে ছড়িয়ে দিয়ে একটা ব্যারিকেড তৈরি করে দিল। বাচ্চা মেয়েটা ছটফট করেও ওই ব্যারিকেডের বাইরে যেতে পারল না। ভয়ানক চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। নাওফি বাচ্চাটার বাবাকে ডাকলো ভেতরে। সে সাথে সাথে ভেতরে এসে দেখল মেয়েটা ছটফট করছে। বাবাকে দেখে কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলল, বাবা, আমার 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 না অনেক কষ্ট হচ্ছে বাবা, আমাকে এখান থেকে বের করো বাবা, প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। এই বলে বাচ্চাটা রক্ত বমি করতে লাগলো। বাচ্চার বাবা এটা দেখে তাড়াতাড়ি করে সেদিকে যেতে নিলে নাওফি তাকে আটকে দিল আর বলল, ওদের ধোকায় পড়বেন না, যতক্ষণ আমি বুঝতে পারবো আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ ততক্ষণ আমাকে আমার কাজ করতে দিন। এই শুনে বাচ্চা মেয়েটা রাগে গজগজ করে বলল, নাওফি, তুই জানিস না কার সাথে তোর পাল্লা পড়েছে এবার। নাওফি বলল, আমি সেটাই তো জানতে চাই, কে তুই, কোথা থেকে এসেছিস, নাম কি তোর? বাচ্চা মেয়েটা খিলখিল করে হেসে বলল, আমি তোকে কিছুই বলবো না, তুই পারলে তোর ক্ষমতা দিয়ে জেনে নে। তুই নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করিস, অথচ নিজের বউকে তোর শয়তানের হাত থেকে বাঁচাতে পারিসনি। এই বাচ্চার মতো আরেকটা বাচ্চা ছিল তোর জীবনে, তুই তাকেও বাঁচাতে পারিসনি। তোর উচিত গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। এই বলে মেয়েটা ঠাট্টা ছলে হাসতে লাগলো। নাওফি এক মুহূর্তের জন্য ভরকে গেল। নাওফির চোখে ভেসে উঠল সেই দৃশ্য যেখানে সামারুনের রক্তাক্ত নিথর দেহটা কোলে নিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। তারপর ভেসে উঠল ফাতিহার দ্বিখণ্ডিত শরীরটা সামনে পড়ে আছে, তার পাশে রক্তাক্ত কাগজে ফাতিহার প্রেগন্যান্সি রিপোর্টটা। তখনই ওই বাচ্চা মেয়েটার বাবার ডাকে নাওফির হুঁশ ফিরে এলো। নাওফির চোখের পানি টলমলো করছে। বাচ্চার ভিতরে থাকা শয়তানটা ঠাট্টা ছলে হেসেই চলেছে। নাওফি নিজেকে সামনে নিয়ে লোকটার কানে কাছে গিয়ে কিছু একটা বলল। লোকটার সাথে সাথে তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে গেল। এবার নাওফি ধীরে ধীরে এগিয়ে গেল এবং বলল, মানতে হবে, তুই আমাকে পর্যন্ত ধোকা দিয়ে ফেলেছিস একটু আগে। এখন তাহলে বের করা যাক, তোর পরিচয় কি? বাচ্চাটা ছটফট করতে করতে বলল, খবরদার আমার সামনে আসবি না, ভালো হবে না কিন্তু, দূরে যা। কিন্তু নাওফি এগিয়ে গিয়ে তসবির দানার ব্যারিকেড পার করে মেয়েটার সামনে বসল এবং ধাপ করে তার কপাল চেপে ধরে মন্ত্র পড়তে আরম্ভ করল। বাচ্চার ভেতরে থাকা শয়তান ভয়ানক আর্তনাদ করে উঠল। সাপের মতো শরীর বাঁকা করে ফেলল মেয়েটার। নাওফি মন্ত্র পড়া বন্ধ করল না, বরং মন্ত্রের গতি আরো বাড়িয়ে দিল। এক পর্যায়ে মেয়েটা নিস্তেজ হয়ে যেতে লাগলো আর বিড়বিড় করে বলা শুরু করলো, আমার নাম বারকান, আমার নাম বারকান, আমি মারিদ সম্প্রদায়ের জিন, আমি ইচ্ছে করে আসিনি, বাচ্চার শরীরে এক তান্ত্রিক আমাকে ডেকে এনেছে। নাওফি শান্ত গলায় বলল, গাধা, সেই পানি খায়, তবে একটু ঘোলা করে খায়, এখন পুরোটা বল। মেয়েটা আহত কণ্ঠে বলল, আমি মারিদ সম্প্রদায়ের বড় একজন তান্ত্রিক। 3টা মৃতলাশের কাফন আর পায়ের নখ দিয়ে এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়ে মারার জন্য আমাকে ডেকে আনা হয়েছে। নাওফি জিজ্ঞেস করলো, কে করেছে এটা? মেয়েটার কণ্ঠে সে বলল, বাচ্চাটার আপন চাচা, ওর বাবার সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটার চাচা এই রাস্তা বেছে নিয়েছে। আমাকে যেতে দে তুই, কিন্তু মনে রাখিস আমি তোকে ছাড়বো না। নাওফি একটু হেসে বলল, তাহলে তো তোকে যেতে দেয়া যাবে না, এমনিতেই পেছনে 1000 বাঁশ নিয়ে ঘুরছে, নতুন করে তোকে সুযোগ দেয়া মানে আরেকটা বাঁশ রেডি করা। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় সেটা দেখতে চাস? এই বলে নাওফি মেয়েটার কপালে চেপে ধরে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করতে লাগলো। মেয়েটা বেঁকে গিয়ে চোখগুলো সাদা ধবধবে রং ধারণ করে আর্তনাদ করে উঠল। হঠাৎ মেয়েটার শরীর থেকে কালো ধোঁয়ার মতো এক অবয়ব বের হয়ে এলো। মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেল। নাওফি হাত ইশারা করলো, তসবির দানাগুলো আপনা আপনি একত্রিত হয়ে সুতোয় গেঁথে গেল এবং নাওফির হাতে এসে পড়ল।
ওই অবয়বটা গঙ্গাতে গঙ্গাতে নাফির সামনে বসে পড়ল। নাফি তসবির দানাগুলো গুনে গুনে কয়েকটা শব্দ উচ্চারণ করল। অবয়বটা ভয়ানক চিৎকারে ফেটে পড়ল। ঠিক তখনই এক দমকা বাতাস ঘরের দরজা জানলাগুলো খুলতে আর বন্ধ করতে লাগলো। ধুম করে বাড়ির ছাদে কিছু পড়ার শব্দ হলো, যেন কোনো দানবের পা পড়েছে। নাফি মন্ত্র থামিয়ে একটু অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, বিনা দাওয়াতে মেহমান এলো কোত্থেকে? হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তাকে আমার হাতে তুলে দাও নাফি। নাফি পেছনে না তাকিয়ে একটু সুন্দর করে হাসি দিয়ে বলল, রানী ফারিস্তা। দেখা গেল পেছনে সাদা ফকফকে আলোর ঝলকানি দিয়ে মাথায় হীরার মুকুট পরিহিত চাঁদের মতো সুন্দরী একজন দাঁড়িয়ে আছে। নাফি উঠে পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর, তাই না? ফারিস্তা নাফির সাথে হাত মিলিয়ে বলল, হ্যাঁ, সময় আর আপনজন এভাবেই চলে যায়। তুমি এটা কি করছিলে? নাফি বলল, সবসময় যা করি। একটা বাচ্চা মেয়েকে কষ্ট দিচ্ছিল সে, কিন্তু আপনার সম্প্রদায়ের জিন শুনে বেশ অবাক হয়েছে। আমি জানি মারিদরা শক্তিশালী হওয়ার সাথে সাথেই অবাধ্য হয়ে থাকে বেশিরভাগ সময়, তবে যাদের রানী আপনি, তারা কিভাবে অবাধ্য হতে পারে? আপনি তো মানুষদের বিরক্ত করার সম্পর্কে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মারিদ রাজ্যে। ফারিস্তা বলল, সবাই রানীর কথা মানবে এমন তো নয়, তবে যারা আমার কথার বিরুদ্ধে যায় তাদের পেতে হবে কঠিন শাস্তি। এই অবাধ্যকে আমার জিম্মায় দিয়ে দাও, তাকে শাস্তি দেব আমি, তুমি নিজের হাত নোংরা করো না। নাফি একবার আহত অবয়বের দিকে তাকালো, তারপর ফারিস্তার দিকে তাকিয়ে বলল, ওর যে অবস্থা তাতে অক্সিজেন মাস্ক লাগিয়ে নিতে হবে। ওকে আর শাস্তি কি দিবেন? ফারিস্তা একটু হেসে বলল, ওর সাথে আমি কিছুই করব না, যার জিনিস তাকে ফেরত দিয়ে আসবো। নাফি জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকালো। ফারিস্তা ওই বারকান নামের অবাধ্য জিনকে একটা বোতলবন্দি করে বলল, হায়দার গোস্বামীকে চেনো? নাফি বলল, চিনব না কেন, সমস্ত জিনদের রাজা হায়দার গোস্বামী। খুব ইচ্ছা হয় একবার তাকে সামনে থেকে দেখার। ফারিস্তা বলল, এই তান্ত্রিক বারকান উপহার হিসেবে পেয়েছিলাম হায়দার গোস্বামীর কাছ থেকে। বারকান মূলত অনেক জ্ঞানী এবং আধ্যাত্মিক বিষয়ে পারদর্শী। মারিদ রাজ্য শিশুরা তার কাছ থেকে প্রশিক্ষণ নেয়, তবে অনেক লোভী এবং অবাধ্য। আমি তার আসল রূপ অনেক পরে জানতে পারি। সে মানুষের মাঝে বিভিন্ন তান্ত্রিকদের সাথে চুক্তি করে অন্য মানুষের ক্ষতি করে আনন্দ পায়। তাকে সতর্ক করা হয়েছিল এই বিষয়ে, কিন্তু সে নিজেকে পরিবর্তন করেনি। হায়দার গোস্বামীর উপহার হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিতে পারিনি, তাই এখন যার জিনিস তাকেই ফিরিয়ে দেব। ওর সাথে যা করার হায়দার গোস্বামী করবে। সব শুনে নাওফি বলল, তাহলে ঠিক আছে, তাকে নিয়ে যান, আমার কাজ এখানেই শেষ। ফারিস্তা বলল, শুকরিয়া ইমাম নাওফি, সময় পেলে জিজার সাথে একবার দেখা করে এসো। ও আবার তোমার পাক্কা ফ্যান। আমাকে বলেছে সাকার রাজ্যে গিয়ে কিভাবে হাইকালকে হারিয়েছ। নাফি বলল, তো একটা বান্দর, আর কয়েকদিন সাকার রাজ্যে থাকলে হাইকাল নিজেই ওরে ফেরত দিতে ওর জ্বালায়। ফারিস্তা ফিক করে এসে বলল, ও একদম ওর বাবার মতো হয়েছে, বাপ বেটি পোড়ায় 420। নাফি বলল, ঠিক আছে, তাহলে আপনি তাকে নিয়ে যান। মানি ব্যাগ আনতে ভুলে গিয়েছি, না হলে আপনাকে অবশ্যই চায়ের অফার করতাম। ফারিস্তা হাসতে হাসতে বলল, তুমি বলেছো এতে আমার জিব্বা পড়ে গিয়েছে। এত গরম কথা কেউ বলে নাকি? পরের বার চা ঠান্ডা করে রেখো। এই বলে ফারিস্তা বিদায় জানিয়ে চলে গেল। তখনই বাচ্চা মেয়েটার বাবা ঘরে প্রবেশ করে সেই কবরস্থানের চাদর পরিহিত লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে দেখে বোঝাচ্ছে, ভালোই ধুলাই খেয়েছ। মেয়েটার বাবা বলল, নাফি কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে তো? নাফি বলল, সবকিছু পারফেক্ট, তাকে এখন হাসপাতালে অ্যাডমিট করান। এইটুকু শরীর এত চাপ নিতে পারিনি, গ্লুকোজ স্যালাইন দিতে হবে, একে আমি দেখছি। মেয়েটার বাবা তাকে কোলে নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। নাফি চাদর পরিহিত লোকটার কাছে গিয়ে চুলের মুঠি ধরে বলল, লজ্জা করে না তোদের এত নিকৃষ্ট কাজ করার সময়? তোরা মানুষরূপী শয়তান, তোদেরকে ক্ষমা করে ছেড়ে দিলে আমার নিজেকেই শয়তান মনে হবে। এই বলে চুলের মুঠি ধরে হেঁচকা টান দিল নাফি। একদম তার মস্তক সহ উপরে চলে এলো। এক চিৎকারের সাথে তার দম বন্ধ হয়ে গেল। দৃশ্য পরিবর্তন। এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে তালিফের ঘুম ভাঙল। ধরফর করে উঠে হাঁপাতে হাঁপাতে পাশে টেবিলে রাখা পানির বোতল থেকে ঢকঢক করে পানি গিলে নিল। এরপর খাট থেকে নেমে জিজাকে ডাকতে ডাকতে বাইরে গেল। দেখা গেল জিজার রুমের দরজা খোলা। উকি মেরে দেখলো জিজা ভেতরে নেই, কম্বলটা লটকে আছে ফ্যানের সাথে। বালিশ দুইটা রুমের দুই কোণে গড়াগড়ি খাচ্ছে। তালিফ বিড়বিড় করে বলল, বান্দর সকাল সকাল এগুলো এলোমেলো করে রেখে গেল কোথায়?
বাইরের দৃশ্য। জিজা গার্ডেনে তার পোষা কুকুরের সামনে বসে হাত জোড়া করে বলছে, প্লিজ জুজু, ওরা তোর খাওয়ার জিনিস না, বের কর মুখের ভেতর থেকে, না হলে আমি কিন্তু। বাইরে থেকে কয়েকটা বখাট ছেলে এটা দেখে হাসছে আর ঠাট্টা করে বলছে, কি দিনকাল আসলে ভাই, মাইয়া মানুষ আজকাল কুত্তার সাথে নাকামি করে। জিজা চোখ বড় করে তাকালো তাদের দিকে। ছেলেগুলো বলল, দেখ কিভাবে তাকাচ্ছে, মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। এই মেয়ে চোখ নামা বলছি, না হলে কিন্তু। জিজা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে তাদের দিকে যেতে লাগলো ঘাড় কাত করে। তখনই পেছন থেকে তালিফ ডাক দিল, জিজা কি হচ্ছে এখানে? জিজা থেমে গেল। বখাটেগুলো বলল, ভাগ্য ভালো তোর বাবা এসে পড়েছে, না হলে আজকে তোকে শিক্ষা দিয়ে যেতাম। জিজা এবার একটু হেসে বলল, বাবা তোদের হাত থেকে আমাকে বাঁচাতে আসেনি, বরং আমার হাত থেকে তোদের বাঁচাতে এসেছে। তালিফ এক ধমক দিয়ে বখাটেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিল, কারণ তালিফ জানে জিজার পাল্লাই পড়লে একজনও জীবিত ফিরে যাবে না। এরপর তালিফ জিজাকে জিজ্ঞাসা করল, তুই সকাল সকাল উঠে গার্ডেনে কি করিস? আমি তোকে ঘরে তন্ন তন্ন করে খুঁজছি। জিজা বলল, কোথায় খুঁজছ? বালিশের কভারের ভিতর খুঁজে দেখছিল, আমি তো সেখানেও থাকতে পারতাম, লবণের কোটার ভিতর বা চিপসের প্যাকেটের ভিতর। তালিফ ধমক দিয়ে বলল, চুপ করার ভিতরে আয়, ফ্রেশ হয়ে নে, নাস্তা করে স্কুলে যেতে হবে। জিজা মাথা চাপড়ে বলল, এই গেছি আজকে, স্কুলে যাব কিভাবে? আমার স্টুডেন্ট কার্ড জুজু খেয়ে ফেলেছে, এই জন্য তো সকাল থেকে ওর পিছে পড়ে আছি। জুজু প্লিজ ওটা বের কর মুখ থেকে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তালিব বলল, যেমন খাদক মালকিন তেমন খাদক তার জুজু, বাহানা না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আয়। এই বলে তালিফ চলে যাচ্ছিল, জিজা ডাক দিয়ে বলল, এক্সকিউজ মি তালিফ, তোমার আজকে একটু স্কুলে যেতে হবে, প্যারেন্টস মিটিং আছে। তালিব বলল, আর কে কে আসবে? জিজা বলল, তুমি আর প্রিন্সিপাল, ছোটখাটো একটা মিটিং আর কি। তালিব ভ্রুকুচকে বলল, তার মানে আবার কোনো আকাম করেছিস তুই স্কুলে? জিজা বলল, আকাম বলো না, বলো মহৎ কাম। প্রিন্সিপালের প্যান্ট চুরি করে এক লুঙ্গি পরা ফকিরকে দান করে দিয়েছি। তালিব বলল, না, এইটুকুর জন্য প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠাবে না, পুরোটা বল। জিজা বলল, প্যান্ট প্রিন্সিপাল পড়েছিল তখন আমি টান দিয়ে খুলে নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছি। তালিব কপাল চাপড়ে বলল, তুই ভালো হবি কবে? জিজা বলল, বার্ষিক পরীক্ষার পর ভালো হয়ে যাব। তোমার দাদির কিরা? উপর থেকে তালিফের দাদি বলল, কি জিনিস শিক্ষা আছে দুনিয়াতে, মরণের পরও আমারে মারতে চায়। এক হলুদ রঙের বিশাল রাজ্য, যেখানে গাছপালা, পাহাড় পর্বত, নদীর পানি থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছু হলুদ রঙের। হলুদ রঙের পাখিগুলো কিচিরমিচির শব্দে ডাকতে ডাকতে উড়ে চলে যাচ্ছে পাহাড়ি ঝর্ণার উপর দিয়ে। এখানে বাসিন্দাদের বলা হয় সাফরা, যার অর্থ হল হলদে রং। পুরো জিনজাতিকে এই রাজ্য থেকে নিয়ন্ত্রণ করা হয়, আর এই হলুদ রাজ্য রাজা হায়দার গোস্বামী। সাফরা রাজ্যের সবচেয়ে উঁচু শৃঙ্গে তার প্রাসাদ অবস্থিত, যা পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি। দূর দূরান্ত থেকে স্বর্ণের প্রাসাদের ঝলকানি চোখে পড়ে। সাধারণ জিনদের জন্য প্রাসাদে প্রবেশ নিষিদ্ধ, তবে বছরে একদিনের জন্য সবার জন্য এটা উন্মুক্ত করে দেয়া হয়। তখন অন্যান্য রাজ্য থেকেও সাধারণ জিনরা প্রাসাদ দেখার জন্য আগমন করে সাফরা রাজ্যে। প্রাসাদের ভেতরে জরুরি বৈঠক বসেছে দায়িত্বশীলেরা, সবাই চুপচাপ করে বসে আছে, মনোমুগ্ধকর সিংহাসনটা খালি। তার মানে হায়দার গোস্বামী আসেনি এখনো, সবাই তার জন্য অপেক্ষা করছে। প্রহরী উচ্চস্বরে বলল, সাবধান, হায়দার গোস্বামী পদার্পণ করছেন। এর সাথে আগমন ঘটল হায়দার গোস্বামীর। মাথায় 2 শিংওয়ালা স্বর্ণের মুকুট, রাজকীয় পোশাক গায়ে, হাতের প্রতিটা আঙ্গুলে মূল্যবান আংটি, চোখের নিচে কাজল দেয়া, কপালে আরবি হরফে গাইন লেখা। রাজা সে সিংহাসনে বসল, সবাই উঠে দাঁড়িয়ে তার সামনে কুর্নিশ করল। রাজা হাতের ইশারায় সবাইকে বসতে বলল, সবাই বসে পড়ল। এরপর রাজা হায়দার গোস্বামী ভারী কণ্ঠে বলল, যুদ্ধের পরিস্থিতি কি? একজন দাঁড়িয়ে রাজার সামনে এসে একটা কাপড়ে লেখা চিঠি বের করে বলল, তারা এই চিঠি প্রেরণ করেছে মহারাজ, আপনার অনুমতি থাকলে পড়ে শোনাতে পারি। রাজা অনুমতি দিল। সে পড়া শুরু করল, আমার প্রিয় বন্ধু হায়দার গোস্বামী, তুমি নিজেকে সব জিনদের রাজ হিসেবে গড়ে তুলেছ, এতে আমি বেশ খুশি। কিন্তু তুমি বোধহয় ভুলে গিয়েছ, আমার আজ জিলের বংশধর আমরা কারো গোলামি করি না। তুমি আমাদের উপর কর্তৃত্ব চাপিয়ে দিতে চাইলে সেটা হবে তোমার জন্যই ক্ষতিকর। ভালো হবে যারা তোমার আনুগত্য করে তাদের নিয়ে খুশি থাকো, আমাদের থেকে দূরে থাকো। আমাদের পূর্বপুরুষ স্বয়ং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করে ইবলিশ উপাধি পেয়েছিল। আমরা সৃষ্টিকর্তাকে পরোয়া না করা জিন। তোমার মতো রাজা
আমরা প্রতিদিন সকালে নাস্তায় খেয়ে ফেলি। যদি যুদ্ধ চাও তাহলে আমরা প্রস্তুত। ইতি তোমার বন্ধু সিলাত। চিঠি পড়ার শেষে পুরো রাজসভায় কানা ঘোষা শুরু হয়ে গেল। সবাই বলছে সিলাত একসময় হায়দার গোস্বামীর সবচেয়ে ভালো বন্ধু ছিল, তার বিরুদ্ধে কি যুদ্ধ করা ঠিক হবে নাকি? তখন রাজা হায়দার গোস্বামী এক হুঙ্কার দিয়ে সবাইকে চুপ করিয়ে বলল, আমরা সাফরা জিন গোষ্ঠী, সবাই আমাদের সামনে নত হয়, আমরা কারোর হুমকিতে ভয় পাই না। যুদ্ধের প্রস্তুতি শুরু করো। রাজার এক কথায় সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে চলে গেল। এক প্রহরী এগিয়ে এসে কুর্নিশ করে জানালো, মহামান্য রাজা, মারিত রাজ্য থেকে রানী ফারিস্তা এসেছে আপনার সাথে দেখা করার অপেক্ষায়। হায়দার গোস্বামী সিংহাসন থেকে উঠে তাড়াহুড়া করে বলল, তাকে অপেক্ষা করিও না সৈনিক, আসতে দাও। পরবর্তী দৃশ্যে দেখা যায় হায়দার গোস্বামী এবং রানী ফারিস্তা এক টেবিলে বসে সামনাসামনি। কয়েকজন দাসী বিভিন্ন খাবার পরিবেশন করছে। পুরো টেবিল হরেক রকমের মজাদার খাবারে পরিপূর্ণ। হায়দার গোস্বামী জিজ্ঞাসা করল, তাহলে বলুন মহাতারমা, হঠাৎ সাফরা রাজ্যের পদধূলি দেওয়ার কারণ কি? রানী ফারিস্তা খাবারের দিকে তাকিয়ে বলল, খাবার সামনে রেখে কথা বলা শোভা দেয় না, যদি অনুমতি দেন তাহলে ভোজন শেষে কথা বলা যাক। রাজা বলল, আর যদি অনুমতি না দিই? ফারিস্তা প্লেট থেকে আস্ত পোড়া মুরগি উঠিয়ে খেতে খেতে বলল, তাহলে চিনিয়ে খাবো। হায়দার গোস্বামী একটু এসে বলল, এখনো আগের মতোই আছেন, একটু বদলেননি। ফারিস্তা মুখে এক গাদা খাবার ভরে চিবোতে চিবোতে বলল, যারা বদলে যায় তার বিশ্বাসের যোগ্য না। হায়দার গোস্বামী কিছু না বলে হালকা কিছু খাবার নিল এবং খেতে লাগলো। ফারিস্তা প্রায় টেবিলের সব খাবার একাই সাবার করে ফেলেছে। সবশেষে তৃপ্তির ঢেকুত্তরে বলল, সত্যি বলতে রানী হওয়ার পর রাজ্য সামলাতে গিয়ে কতদিন হলো ঠিকমতো খাওয়া হয় না, তাই আজ এত খাবার একসাথে দেখে ঝাঁপিয়ে পড়েছি। হায়দার গোস্বামী বলল, বুঝতে পেরেছি, তাহলে এখন কাজের কথায় আসা যায়। ফারিস্তা হায়দার গোস্বামীকে থামিয়ে দিয়ে পানির জগ নিয়ে বলল, দাঁড়ান, পানি খেয়ে নেই। এ বলে জগে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি গিলতে লাগলো। হায়দার গোস্বামী হা করে তাকিয়ে বলল, আগের জন্মে উট হয়ে মরেছিলেন নাকি? এভাবে কে পানি খায়? ফারিস্তা পানি খাওয়া শেষ করে মুখ মুছে বলল, এবার বলুন কি বলবেন। হায়দার গোস্বামী বলল, আপনি বলবেন, আমি শুনব। কি কারণে এই আগমন বলুন। ফারিস্তা হায়দার গোস্বামীর কথায় ধ্যান না দিয়ে বলল, আপনারা এখানে খাবার পর দই লাচ্ছি পায়েস কিছু দেয়া হয় না নাকি মুখ মিঠা করার জন্য? হায়দার গোস্বামী এবার বেশ বিরক্তি বলল, রানী ফারিস্তা, আপনি এমন অদ্ভুত আচরণ কেন করছেন? কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এবার ফারিস্তা চোখ বড় করে শান্ত গলায় ধমকিস্বর বলল, সমস্যা সেটা আপনি করেছেন মহামান্য রাজা। আপনি জানতেন বার্কার একজন লোভী এবং অবাধ্য জিন, তবুও কেন তাকে আমার রাজ্যে পাঠিয়েছিলেন? হায়দার গোস্বামী বলল, তাহলে এই ব্যাপার। আসলে যারা আমার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমি জানি মারি না, কারণ আমি আমার অনেক দয়ালু রাজা হিসেবে পরিচিত। তাদেরকে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিই উপহার হিসেবে। তেমনই এক উপহার ছিল অবাধ্য বারকান। আমি ভেবেছিলাম তাকে আপনি সোজা পথে নিয়ে আসতে পারবেন। ফারিস্তা বলল, আপনি নিজের রাজ্য সুজলা ফুজলা রেখে অন্য রাজ্যগুলো নোংরা করছেন এসব অবাধ্য জিন দিয়ে। সোজা তো আপনাকে করতে হবে। হায়দার গোস্বামী রেগে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কার সামনে বসে কথা বলছেন। আপনারা সবাই আমার আনুগত্য করেন, আমি যেটা ভালো মনে করি সেটাই করি। ফারিস্তা বলল, আপনিও ভুলে যাবেন না আপনার সামনে কে বসে আছে। আমি মারিচ সম্প্রদায়ের রানী, রানী ফারিস্তা। আপনি যা ভালো মনে করেন তাই করেন, আর আমি যা খারাপ মনে করি তার শিকড় থেকে উপরে ফেলি। হায়দার গোস্বামী কিছুক্ষণ চুপ থেকে ফারিস্তার অগ্নি চোখে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, শান্ত হন আপনি। এখন নিজেদের মাঝে ঝগড়া করার সময় না। সিলাতের বিরুদ্ধে আমরা যুদ্ধ চাচ্ছি, এখন সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা। ফারিস্তাও শান্ত বলল, সিলাত যে আজিলের বংশধর, তার চেয়ে বড় কথা আপনার পুরনো বন্ধু, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আপনার হাত কাঁপবে না? হায়দার গোস্বামী বলল, তাইবার বিরুদ্ধে লড়াই করার সময় আপনার হাত কেঁপেছিল? ফারিস্তা বুঝতে পারল সে কি বলার চেষ্টা করছে, তাই ঘোলাটে হওয়ার আগেই ফারিস্তা বলল, ঠিক আছে, মারিত রাজ্য আপনার পাশে থাকবে এই যুদ্ধে। আপনার যত সৈন্য লাগবে আমি দিব। হায়দার গোস্বামী একটু আমতামতা করে বলল, সৈন্য তো সবাই দিবে, আপনার কাছে আমি অন্য কিছু চাই। ফারিস্তা একটু অবাক হয়ে বলল, সেটা কি? হায়দার গোস্বামী বলল, ভ্যাম্প, আপনার মেজিজাকে চাই এই যুদ্ধে। ফারিস্তা এবার প্রচন্ড রেগে বসা থেকে উঠে চেয়ার পেছনে দিয়ে লাথি দিয়ে ফেলে বলল, যা বলেছেন তা আবার মুখের ভেতরে ফেরত নিয়ে যান, না হলে কথা বলার জন্য আপনার জিহ্বা থাকবে না।
হায়দার গোস্বামী রেগে বলল, যদি ভ্যামকে না দেন তাহলে আমি মনে করব আপনিও সিলাতের পক্ষে, আর আমি আপনার বিরুদ্ধে সৈন্য পাঠাবো মারিত রাজ্য ধ্বংস করার জন্য। ফারিস্তা বলল, আমার মেয়েকে আমি এই জঞ্জাল থেকে দূরে রাখতে চাই বলেই পৃথিবীতে রেখে মানুষের মতো বড় করেছে। আপনার সাহস হলো কি করে এমন আবদার করার? প্রয়োজনে আপনার সাথে যুদ্ধ করব, পাঠান আপনার সৈন্যবহর। রানী ফারিস্তা সব সময় প্রস্তুত। এ বলে রাগে গজগজ করতে করতে দ্রুত পায়ে চলে গেল। হায়দার গোস্বামীর চেহারা রাগে ফেটে পড়ছে। হাতে থাকা কাচের গ্লাসটা চাপ দিয়ে ভেঙে ফেলল আর কাঁপতে কাঁপতে বলল, এর মূল্য আপনাকে দিতেই হবে রানী ফারিস্তা। দৃশ্য পরিবর্তন। জিজা তালিফ হাত সামনে বেঁধে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে প্রিন্সিপালের সামনে। ভুড়িওয়ালা প্রিন্সিপাল নাকের কাছে চশমা পরে বড় বড় চোখে কপাল কুচকিয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপালের গোঁফ দেখে তালিফ বলল, মাফ করবেন স্যার, আপনার নাকের নিচে ওটা কি পাপোশ বিছিয়ে রাখছেন? পা সাফ করে ভেতরে যাও সবাই। জিজা মুখ চেপে হেসে দিল। প্রিন্সিপাল ভ্যাবা চাকা খেয়ে বলল, আপনি কি আসলে এই বান্দরে বাবা নাকি ভাড়া করে নিয়ে এসেছে? তালিফ বলল, সেটা নিয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু আমার মেয়েকে আপনি বান্দর কেন বলছেন? ও কি করেছে? প্রিন্সিপাল চশমা খুলে টেবিলে রেখে বলল, কোনটা বলবো বলেন? গতকাল আমার প্যান্ট খুলে নিয়ে এক ফকিরকে দিয়ে বলে ল্যাংটা বাবার আশীর্বাদ। ভাগ্যক্রমে কাল আন্ডারওয়্যার পরে এসেছিলাম, নাহলে এতক্ষণ আমার ছবি বিভিন্ন সাইটে ঘুরত। তালিব যার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, কি শুনছি এসব? তোকে কি এগুলো করার জন্য স্কুলে পাঠাই? তোর বয়সে আমি কত নম্র ভদ্র ছিলাম জানিস? জীবনে কোনোদিন আমার বাবার স্কুলে আসতে হয়নি আমার বিচারের জন্য। উপর থেকে তালিফের মৃত বাবা বলে উঠল, নাউজুবিল্লাহ, মশার মুখে ম্যালেরিয়ার কথা। জিজা বলল, জানি জানি, আমি তো শুধু প্রিন্সিপালের প্যান্ট খুলে নিয়েছি, আর তুমি যে প্রিন্সিপালকে পানিতে ডুবতে দেখে ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি দিয়ে দিছিলা এই বলে যে প্রিন্সিপাল পানিতে ডুবে মারা গেছে। তালিব ভুরকুচকে বলল, তুই এই কথা জানলি কিভাবে? যে বললো, এই কথা কেই না জানে, ফারিস্তা গল্প পড়েছে আমিও। তাই বললো, ঠিক আছে, আর বলতে হবে না। স্যার এখন বলেন তো আমার মেয়ে আর কি কি আকাম করেছে? প্রিন্সিপাল বলল, কি আর বলবো বলেন, আমার ফোন নাম্বার টয়লেটের দেয়ালে সাবিতা ভাবি নামে লিখে রাখছে। রাত হলে পোলাপানের ফোনের জ্বালায় ফোন বন্ধ করে রাখতে হয়। তালিফ এটা শুনে জিজার দিকে তাকালো। জিজা বলল, এখানে আমার কোনো দোষ নেই, স্কুলের বকেটেরা শুধু আমাকে সিনিয়র আপুদের নাম্বার আনতে পাঠায়, আর তাই এটা করেছি। নাম্বার চাইলে টয়লেটে পাঠিয়ে দিই। তালিফ মুখ বেজার করে বলল, বান্দরের বান্দর, এই বলে নিজের নাম্বার বের করে একটা নাম্বার ডিলিট করে দিল। জিজা বিড়বিড় করে বলল, এখানে আসার আগে তুমি টয়লেটে গিয়েছিলে তাই না? তাহলে বলো, চুপ কর স্যার, আর কি শোনাবেন? শুনিয়ে ফেলুন, আমার আবার কাজ আছে, অনেক যেতে হবে। প্রিন্সিপাল বলল, মেয়ের ভবিষ্যতের চেয়ে বড় কাজ আর কি হতে পারে আপনার? সে বলল, তেমন কিছু নয়, রাস্তার পাশে ক্রেন দিয়ে বালু তুলছে আর কি, বসে বসে সেটাই দেখবে। তারিফ বলল, তোরে কইছে আমার ল্যাবে যেতে হবে, জরুরি একটা প্রজেক্ট আছে। প্রিন্সিপাল বলল, সে যাই করুন না কেন, আপনার উচিত মেয়ের পড়ালেখার দিকে লক্ষ্য রাখা। গত সেমিস্টারের মার্কস খুবই কম। জিজা বলল, ফেল তো আর করিনি স্যার, কি দরকার 80% মার্কস আনার? ওই নাম্বারে 2-3 জন গরিব ছাত্র পাশ করা যাবে, তাই আমি 33 পেয়ে বাকিটা গরিবদের জন্য দান করে দিই। প্রিন্সিপাল বলল, দেখেছেন আপনার মেয়ের লজিক? আইনস্টাইন বেঁচে থাকলে ওর পা ধুয়ে পানি খেত। জিজা পায়ে গিয়ে দিয়ে বলল, স্যার আপনিও কিন্তু আইনস্টাইনের চেয়ে কম না, পানি নিয়ে আসবো নাকি? প্রিন্সিপাল ধমক দিয়ে বলল, চুপ, কি বেয়াদব দেখেছেন, আপনার সামনে আমাকে তার পা ধুয়ে পানি খেতে বলছে। তালিব জিজাকে ধমক দিয়ে বলল, এসব কি জিজা, অভদ্রতাও শিখিসনি তুই? আমার সামনে থেকে পা ধুয়ে পানি খেতে কেন বলছিস? স্যার আপনি এক কাজ করেন, আমি যাওয়ার পর খায়েন। প্রিন্সিপাল কপার চাপড়ে বলল, কার পাল্লায় পড়লাম সকাল সকাল, আমার এখন যেতে হবে। আপনারা তো জান, দয়া করে, আমার ভুল হয়েছে, আপনাকে ডেকে আনলাম। তাহলে বলে, এই তো নিজে ভুল করে আমার শান্তশিষ্ট মেয়েটার উপরে দোষ চাপান শুধু শুধু। আচ্ছা সরি বলতে হবে না, মাফ করে দিলাম। প্রিন্সিপাল হাত জোর করে কান্না করে দিয়ে বলল, অশেষ কৃপা আপনার, এখন যান দয়া করে, আমার স্ত্রীটা প্রেগনেন্ট, আমাকে হাসপাতালে যেতে হবে। তাহলে প্রিন্সিপালের পেটের দিকে তাকিয়ে বলল, বা এটা তো মিরাক্কেল, স্বামী স্ত্রী একসাথে প্রেগনেন্ট। জিজা হেসে দিয়ে খিক খিক করে। প্রিন্সিপাল বলল, এই বান্দর, স্কুলে আসার আগে সবাই আমাকে ভয় পেত, তরতর করে কাঁপতো আমি হেঁটে গেলে, পোলাপান সবসময় ভয় থাকতো আমি স্কুলে থাকলে। জিজা বলল, হ্যাঁ কথা তো সত্যি, ভয় তো সবাই পেত, না জানি বুইরা রাগের বসে স্ট্রোক করে মারা যায়। দৃশ্য পরিবর্তন। জিজা বসে আছে স্কুলের ছাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে, মুখে একটা ললিপপ, হাতে জ্যামিতি বক্স। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ শোনা গেল, ক্লাসে যাওনি আজ? জিজা পেছনে না দেখে বলল, না গণিত ক্লাস চলছে, কিন্তু সে পড়াচ্ছে ইংলিশ আর অঙ্ক মিলিয়ে, আগামাতা কিছুই বুঝি না, তাই চলে এসছে খোলা হাওয়া খেতে।
দেখা গেল সাদা ধোয়ার মতো একটা মেয়ে আকৃতির অববেশে জিজার পাশে বসলো এবং বলল, মনে হয় বীজগণিত পড়াচ্ছে, ওটা এমন ইংলিশ অঙ্ক একসাথে। জিজা বলল, হ্যাঁ তাই। কিসের মূত্র বিসর্জন করতে বললো বুঝি না। মেয়েটা বলল, আরে মূত্র বিসর্জন না, সূত্র বিয়োজন হবে ওটা। বেঁচে থাকতে আমিও খুব বিরক্ত হতাম এসব পড়ালেখার উপর, ইচ্ছে করতো বই খাতাগুলো আগুনে পুড়িয়ে দিতে। জিজা বলল, তোমার মৃত্যুর কারণটা কিন্তু এখনো বললে না, কিভাবে মারা গেলে, কেন এই ছাদে তোমার আত্মা আটকে আছে? মেয়েটা বলল, খুঁজে বেড়াচ্ছি। জিজা বলল, কি? মেয়েটা বলল যে এখনো পাইনি। জিজা বলল, আমার সাহায্য লাগলে অবশ্যই বলবে, আমি থাকতে কোনো ভরসা নাই। মেয়েটা একটু হেসে বলল, তোমার সাহায্য তো লাগবেই, যখন খুঁজে পাবো তখন তাকে শাস্তি দেওয়ার জন্য। জিজা মুখ থেকে ললিপপটা বের করে এগিয়ে দিয়ে বলল, নাও ললিপপ খাও। মেয়েটা বলল, না আমি লেসবিয়ান। জিজা বলল, মানে? মেয়েটা বলল, আমার ছেলে ভালো লাগে না, মেয়ে পছন্দ করি। জিজা বলল, তালিফও তো মেয়ে পছন্দ করে, তাহলে কি তালিফও লেসবিয়ান? মেয়েটা হাসতে হাসতে বলল, তুমি বুঝবে না, চেঞ্জ দ্য টপিক। তোমার বাবা তালিফ কিন্তু এখনো বেশ হ্যান্ডসাম, মনে হয় ডায়েট ফলো করে। জিজা বলল, হ্যাঁ খাওয়ার সময় ছাড়া বাকি সময় ডায়েটে থাকে। তখনই জিজার চোখে পড়ল স্কুল গেটে, সুন্দর করে হাসিতে বলল, এখন আমার যেতে হবে, আবার কথা হবে তোমার সাথে, টাটা। এই বলে জিজা উঠে দৌড়ে গেল। মেয়েটা সেখানে বসে গুনগুন করে অদ্ভুত সুরে একটা গান গাইতে লাগলো। দৃশ্য পরিবর্তন, দেখা গেল স্কুল গেটে ইমাম নাওফি দাঁড়িয়ে আছে। দূর থেকে জিজা দৌড়ে আসছে। স্কুলের দারোয়ান নাওফিকে জিজ্ঞাসা করলো, আপনি জিজার কি হন? আগে তো কখনো দেখিনি। নাওফি বলল, আপনার মোবাইলটা দিন। দারোয়ান একটু অবাক হয়ে মোবাইলটা নাওফির হাতে দিল। নাওফি ফেসবুকে লগ ইন করে গালিব আবরার পেজে ঢুকে ফারিস্তা থেকে পাইথন পর্যন্ত সকল গল্পের লিঙ্ক দেখে বলল, পড়া শুরু করেন, তাহলে জেনে যাবেন আমি জিজার কে হই। জিজা দৌড়ে এসে নাওফিকে জড়িয়ে ধরে বলল, আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি এসেছ। নাওফি বলল, বিশ্বাস পরে করিস, এখন চল, কথা আছে তোর সাথে। এই বলে জিজার নাওফি হাত ধরে চলে যাচ্ছে। দারোয়ান হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল তাদের চলে যাওয়ার দিকে, তারপর চেয়ারে বসে গল্প পড়া শুরু করলো। রানী ফারিস্তা মারিত রাজ্যে ফিরে এসে রাজসভায় জরুরি বৈঠক ডেকেছে। রাজ্য দায়িত্বশীল গণ সবাই একত্রিত হয়েছে সবাই, কিন্তু হঠাৎ এমন জরুরি তলবের কারণে কেউ বুঝতে পারল না সবাই রানী ফারিস্তার জন্য অপেক্ষা করছে। জহুরি নামের একজন বলল, শুনেছি রানী সাহেবা সাফরা রাজ্যে গিয়েছিল, হতে পারে হায়দার গোস্বামীর সাথে কিছু হয়েছে। অন্য একজন বলল, সে যাই হোক, আমাদের রানী সাহেবা বিনা কারণে বৈঠক ডাকেন না, সবাই যা হবে আমরা মাথা পেতে নিতে বাধ্য। জহুরি নামে সে ঠাট্টার ছলে বলল, রানী সাহেবার বৈঠক যদি হয় হায়দার গোস্বামীর বিরুদ্ধে, তাহলে আপনারা মাথা পেতে নিতে পারেন, আমি নই, কারণ এই লড়াইয়ে হায়দার গোস্বামী জিতবে এটা তো নিশ্চিত। আমাদের কারোর অস্তিত্ব থাকবে না রানী ফারিস্তার সঙ্গ দিলে। অন্য একজন বলল, জহুরি তুমি তো আগে ভাগে আন্দাজ কথা বলেছ, আমরা এখনো জানি না কি হয়েছে, রানী ফারিস্তার মুখে আগে শুনিনি। এর মাঝেই সেখানে রানী ফারিস্তার আগমন ঘটল। দুই পাশে দায়িত্বশীল গণ কুর্নিশ করে দাঁড়িয়ে পড়ল। ফারিস্তা দুজন প্রহরীর সাথে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, চেহারায় চিন্তা এবং ক্রোধের ছাপ। জহুরি নামে সে কুর্নিশ অবস্থাতেই আর চোখে তাকিয়ে দেখল ফারিস্তার দিকে। ফারিস্তার সিংহাসনে বসে সবাইকে নিজ নিজ জায়গায় বসার নির্দেশ দিল। সবাই বসে অধীর আগ্রহ অপেক্ষা করতে লাগলো ফারিস্তার মুখ থেকে কিছু শোনার জন্য। ফারিস্তা কিছুক্ষণ চুপ থেকে সবার দিকে একবার নজর বুলে বলল, জিজা সম্পর্কে আপনাদের মনে কি ধারণা? এই প্রশ্ন শুনে সবাই হকচকে গিয়ে এক অপরের দিকে তাকালো। এটা কি ধরনের প্রশ্ন কেউ বুঝতে পারল না। ফারিস্তা আবার জিজ্ঞাসা করলো, কি হলো বলছেন না যে? এক বুজুর্গজন বলল, মাফ করবেন রানী সাহেবা, এমন প্রশ্ন কেন করলেন আমরা ঠিক বুঝতে পারিনি। তবে এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে বলবো, জিজা শুধু আপনার মেয়ে না, আমাদের রাজ্যের ভবিষ্যৎ রানী। আমরা সবাই তার শক্তি এবং সাহস সম্পর্কে অবগত। ভ্যাম্পায়ার সত্ত্বেও সে যখনই মারিত রাজ্যে আসে তখন সবার সাথে খুব সাধারণ এবং সাবলীল ভাবে নিজেকে উপস্থাপন করে। আমাদের বাচ্চাদের সাথে খোলা মনে খেলাধুলা করে, মুরব্বীদের সাথে মজার ছলে কথা বলে। সবাই এটাই বলবো, জিজাকে আমরা সবাই অনেক ভালোবাসি। বুজুর্গজনের কথা সবাই একমত পোষণ করল সভায়। শুধু জহুরি চুপচাপ থেকে কিছু একটা পর্যবেক্ষণ করছিল। ফারিস্তা এবার বলল, তাহলে আপনারা কি চান জিজাকে অন্য কেউ তার নিজের ফায়দার জন্য ব্যবহার করুক? সবাই একসাথে না না বলে উঠল। সবার মুখে একটাই কথা, জিজা কারো সম্পত্তি না, কেউ আমাদের সন্তানকে নিজের ফায়দার জন্য ব্যবহার করলে তার সাথে আমরা যুদ্ধ করব। এবার ফারিস্তা বলল, যদি সে হায়দার গোস্বামী হয়? হঠাৎ পুরো রাজসভায় নীরবতা নেমে এলো। কারোর মুখে কোনো কথা নেই। সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কানা ঘোষা করতে লাগলো।
জহুরি সবার মুখ দেখছে আর হাসছে। হায়দার গোস্বামীর সাথে যুদ্ধের কথা শুনে কেউ সাহস পেল না কথা বলার। ফারিস্তা এক প্রকার হতাশ হয়ে তাকিয়ে রইল সবার দিকে। তখন সেই বুজুর্গ জি নিজের বসার স্থান থেকে উঠে সামনে এগিয়ে এসে ফারিস্তাকে উদ্দেশ্য করে বলল, আমাদের সন্তানকে যে নিজের ফায়দার জন্য ব্যবহার করতে চাইবে, আমরা তাকে মাটির সাথে মিশে দেব। হোক সে হায়দার গোস্বামী, আমি আপনার সাথে আছি রানী সাহেবা। ফারিস্তা স্বস্তির হাসি এসে অন্য সবার দিকে তাকালো। আর কেউ এগিয়ে এলো না। তখন বুজুর্গ জিন সবাইকে উদ্দেশ্য করে বলল, শত্রু যত শক্তিশালী হবে লড়াই তত মজার হবে। বীরেরা কখনো ভয় পায় না। আমরা মারিচিন, ভয় আমাদের রক্তে নেই। এর আগেও দিমিত্রি গার্কুন লর্ডের মতো রাজাকে আমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, যারা নিজেকে শক্তিশালী অপরাজেয় ভাবত। পূর্ববর্তী স্বৈরাচার রানী সিলভিয়া ভাবত তার মৃত্যু নেই, তার কাছ থেকে সিংহাসন কেউ কেড়ে নিতে পারবে না। রানী ফারিস্তার বদৌলতে এখন সেও কালো মাটির তলে। মারিদরা কবে থেকে শত্রুকে ভয় পাওয়া শুরু করল? এটা শুনে এবার সবাই এক এক করে উঠে দাঁড়িয়ে রানী ফারিস্তার সামনে এসে বলতে লাগলো, আমি আপনার সাথে আছি। আমার পুরো সেনাবাহিনী আপনার নিয়ন্ত্রণে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা কাপুরুষের খোলসে গাজী হওয়ার চেয়ে বীরের খোলসে শহীদ হওয়া পছন্দ করব। রানী ফারিস্তা খুশি হয়ে গেল এবং বলল, হায়দার গোস্বামী যদি জিয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে তার সাথে আমাদের যুদ্ধ নিশ্চিত। সবাই প্রস্তুতি নিয়ে রাখুন, যুদ্ধ মারিদ রাজ্যের দরজায় কড়া নাড়ছে। এরপর সবার শেষে সবাই এক এক করে চলে যাচ্ছিল, তখনই রানী ফারিস্তার ডাক দিল, জহুরি আপনি থাকেন। জহুরির আত্মা কেঁপে উঠল। ভয় এক জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখা গেল জহুরির সাথে আরো কয়েকজন দাঁড়িয়েছে, যারা সবসময় তার সাথে থাকে। বাকি সবাই চলে যাওয়ার পর ফারিস্তা সিংহাসন থেকে উঠে এক কদম করে আগে বাড়ছিল আর বলছিল, প্রায় প্রতিটা রাজ্য হায়দার গোস্বামীর গুপ্তচর আছে, এটা আমি জানি। মারিদ রাজ্য তার গুপ্তচর আছে। আপনি কি জানেন কে সে? জহুরি আমতা আমতা করে বলল, আমি কিভাবে জানবো রানী সাহেবা? তবে আপনি যদি বলেন তাহলে দুদিনের মাঝেই সে গুপ্তচরকে খুঁজে বের করে আপনার পায়ের সামনে এনে ফেলবো। রানী ফারিস্তা একটু হেসে বলল, হ্যাঁ, আমার সে বিশ্বাস আছে। আপনি তো আয়নার সামনে দাঁড়ালে তাকে খুঁজে পেয়ে যাবেন, তাই না? জহুরি অবাক এবং ভার্ত গলায় বলল, এটার মানে কি রানী সাহেবা? ফারিস্তা এবার ক্রোধান্বিত কণ্ঠে গজগজ করে বলল, আপনি আমার পায়ের কাছে আসবেন নাকি আমি আমার পা আপনার কাছে নিয়ে যাব? জহুরি বুঝে গেল তার মুখ সম্মোচন হয়ে গিয়েছে ফারিস্তার কাছে। তাই এবার সে হাসতে হাসতে বলল, আপনি কখনো হায়দার গোস্বামীর সাথে জিততে পারবেন না, সে আপনাকে ছিঁড়ে রেখে দেবে। ফারিস্তা একটু এগিয়ে এসে বলল, কে কাকে চিড়ে সেটা তো সময় বলে দিবে। আফসোস, তা দেখার জন্য আপনি বেঁচে থাকবেন না। এটা বলতেই জহুরি সহ তার সাঙ্গপাঙ্গরা রানী ফারিস্তার ওপর হামলে পড়ল। ফারিস্তা এক হাত পেছনে রেখে শুধু এক হাত দিয়ে তাদের সবাইকে মুহূর্তের মধ্যে ঘাড় মটকে দিল। বাকি থাকলো জহুরি। সে নিজের তলোয়ার বের করে ফারিস্তার উপর আক্রমণ করল আর বলল, আমার মৃত্যুর খবর যদি গোস্বামীর কানে যায় তাহলে আপনার উচিত যুদ্ধের প্রস্তুতি আরো তাড়াতাড়ি করা। ফারিস্তা কিছু না বলে খালি হাতে জহুরির তলোয়ারের আঘাত প্রতিহত করে খুব সহজেই জহুরির হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে এক লাথিতে তাকে হাঁটু গেড়ে বসিয়ে গলায় তলোয়ার ধরে বলল, এটা নিয়ে আপনি চিন্তা করে নিজের মৃত্যুর আনন্দটা নষ্ট করেন না। আমি নিজে আপনার কাটা মাথা হায়দার গোস্বামীকে উপহার হিসেবে পাঠাবো, যাতে সে বুঝতে পারে রানী ফারিস্তা শুধু মারিদ রাজ্যের রানী না, রানী ফারিস্তা নিজে একটা সাম্রাজ্য। এই বলে তলোয়ার ঘুরিয়ে জহুরির ধর থেকে মাথাটা আলাদা করে ফেলল। এরপর প্রহরীকে ডেকে বলল, উপহার প্রস্তুত করো হায়দার গোস্বামীর জন্য। দৃশ্য পরিবর্তন। রেস্টুরেন্টে বসে আছে নফি এবং জিজা। আশেপাশে মানুষ বসে যে যার মতো অর্ডার দিচ্ছে আর গিলছে। নফি গালে হাত দিয়ে অসহায়ের মতো বলল, আমি তোর সাথে বলতে আসলাম জরুরি কথা, আর তুই এসে বসলি ক্রাউডি প্লেসে। জিজা বলল, ধুর, খুব খিদে পেয়েছে। এখন পেটে কিছু দানা না করলে একটু পর রাস্তার মানুষ ধরে খাওয়া আরম্ভ করতাম, তখন দৃশ্যটা কেমন হতো? নফি বলল, খুবই খারাপ হতো। আচ্ছা, তোর পড়ালেখা কেমন চলছে? জিজা বলল, একটু চলছে না, হাত পা ভেঙে দিছি পড়ালেখার। আইসিইউতে আছে। আর 1 মিনিট, তুমি আমার পড়ালেখার খোঁজ কেন নিচ্ছ? মনে হয় একদম নিজে খুব পড়ালেখা করে টুথপেস্ট হয়ে গেছো। নাফি বলল, টুথপেস্ট না, ওটা সায়েন্টিস্ট হবে। জিজা বলল, সে যাই হোক, হওনি তো, তাই না? তাহলে আমার পড়ালেখা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা, তোমার সাথে না কিউট একটা ইবলিশের বাচ্চা ছিল, ওইটা কই? নাফি বলল, সালামার হাকিমের সাথে তাকে এক জায়গায় পাঠিয়ে দিয়েছি। আর তুই এমন বকবক করছিস কেন? কথা আমি তোকে বলার জন্য ডেকে এনেছি এখানে।
এর মাঝে ওয়েটার ট্রে ভর্তি খাবার নিয়ে চলে আসলো। জিজা হাতে থুতু মেখে একটা তালি বাজিয়ে ডোলতে ডোলতে বলল, হ্যাঁ বাকি কথা খাবার পরে হবে। নাফি নাক ছিটকে বলল, তুই খা, আমি বাইরে গিয়ে বসি, এখানে মানুষের কোলাহলে আমার বমি আসতেছে। যে বলল, না না তা হবে না, আমার সামনে কেউ বসে না থাকলে আমি খেতে পারি না, আর বমি শুধু কোলাহলের কারণে হয় না। নাফি বুড়ুকুচকে বলল, কি বলতে চাস তুই? জিজা একটা বার্গারে কামড় দিয়ে করে স্বাদ নিতে নিতে বলল, তুমি সবার পেছনে আঙুল দিয়ে বেড়াও, হতে পারে তোমার অজান্তে কেউ তোমার পেছনে আঙুল দিয়ে ফেলেছে, আবার হতে পারে যেটাকে তুমি আঙ্গুল ভেবে পেছনে রেখে দিয়েছো সেটা আসলে আঙ্গুল না, এই জন্য বমি বমি ভাব হচ্ছে। নাফি ধমক দিয়ে বলল, চুপ কর বাছাল, আর একটা কথা বললে কিন্তু খাবারের বিল দিব না আমি, পরে তোকে থালা বাসন ধোয়াবে বিল পরিশোধ করতে না দিয়ে। যে বললো, খাবার নেই ব্ল্যাকমেল, যাও খাবো না, আর এই লাস্ট চিকেন ফ্রাইটা খাবো শুধু। এই বলে চিকেন ফ্রাইটা খেয়ে বললো, না প্লেটের কোনায় পড়ে থাকা মিট বক্সটা মাইন্ড করবে, ওটা না খেলে হয়। এই বলে সেটাও খেলো। এরপর এক এক করে বাকি খাবারগুলো খেয়ে নিল। নাফি বলল, তোর পেটে কি কুমির ঢুকেছে, এগুলো রাখোস কই? যে বলল, এখন তো কম খাই ডায়েটে আছি বলে, আমার আগের খাওন দেখলে তো তোমার কিডনিতে হার্ট অ্যাটাক হইতো। নাফি বলল, থাক মেরি মা, আমার যা দেখার আমি দেখে ফেলেছি, এবার তাহলে ওঠা যাক। যে বলল, আরে আইসক্রিমই তো খাওয়া হয়নি, খাওয়ার পর আইসক্রিম না খেলে আল্লাহ পাপ দিবে, ওয়েটার আইসক্রিম প্লিজ। নাফি মাথায় হাত দিয়ে বলল, হ্যাঁ ওয়েটার, ড্রাম ভর আইসক্রিম নিয়ে আসো। দেখা গেল ওয়েটার প্রায় 15 কাপ আইসক্রিম নিয়ে এসছে ট্রেতে করে। যা বলল, আরে পাগল, এত আইসক্রিম কেউ খেতে পারে নাকি? এই বলে 15 কাপ থেকে 1 কাপ ফেরত দিয়ে বললো, এবার ঠিক আছে, আইসক্রিম বেশি খেলে ঠান্ডা লেগে যায়, পরে নাক দিয়ে বেলুন ফুলে। নাফি বলল, তোর বেলুন ফুলে আর আমারটা ফাটে, আজকে কপালে কি আছে আল্লাহ জানে। একটু পর ওয়েটার বিল নিলে দেখা গেল জিজা বাজেট অতিক্রম করে খেয়ে ফেলেছে। যা বিল এসছে তার অর্ধেক বের হলো নাফির মানি ব্যাগ থেকে। ওয়েটার বলল, কি হলো স্যার? নাফি জিজার দিকে তাকিয়ে কটমট করে বলল, দুর্ভিক্ষের সময় পয়দা হওয়া হাফ বাচ্চা, ভাই আপনাদের কিচেনটা কোন দিকে? থালা বাসন মেজে বিলটা পরিশোধ করে দিচ্ছি। জিজা ফিক করে এসে বলল, আগে বলবো না তোমার কাছে টাকা নেই, তাহলে কি আমি এত খাইতাম নাকি? নাফি বলল, তুই বলার সুযোগ দিছিস নাকি? এর মাঝে রেস্টুরেন্টে হট্টগোল দেখা দিল। কিছুটা দূর এক ভদ্রলোকের বিক্রে যাওয়া নালায়ক বাচ্চা এক বিবাহিত কাপলের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে রীতিমতো মারতে যাচ্ছে। যে ঠেকানোর চেষ্টা করছে তাকেও মারছে আর বলছে, জানিস আমি কার ছেলে, জানিস আমার বাবাকে? জিজা ঘাড় কাত করে সেদিকে যেতে নিলে নাফি থামিয়ে দিয়ে বলল, তুই মারলে মরে যাবে, ব্যাপারটা আমি দেখছি। এই বলে নাফি উঠে সেখানে গিয়ে টেবিল থেকে একটা কাচের বোতল নিয়ে নিজের বাহুতে বাড়ি দিয়ে বোতলটা ভেঙে ফেলল। কি দেখছেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে? একটা অসহায় রাস্তার ছেলে তার বাবার পরিচয় জিজ্ঞাসা করছে আপনাদের কাছে, কেউ উত্তর দিচ্ছে না কেন? ছেলেটা জানে না তার বাবাকে, আপনার কেউ জানলে বলুন এটা কার বাচ্চা। ছেলেটা রেগে নাফির কলা ধরে বলল, তুই আমার মজা উড়াচ্ছিস? নাফি একটু হেসে বলল, চাইলে তোকে উড়াতে পারি, দেখতে চাস? এই বলে ছেলেটার পেটে দুম করে একটা মারল। ছেলেটা দম বন্ধ করে মুখ ফুলিয়ে পেটে হাত দিয়ে বসে পড়ল ফ্লোরে এবং বমি করে দিল, একটু আগে যা খেয়েছিল। নাফি জিজার দিকে তাকিয়ে বলল, কি রে উড়লে না কেন? মুভির নায়করা ঘুষি দিলে তো উড়ে। পরের দৃশ্যে দেখা যায় ওই ছেলেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য রেস্টুরেন্টের ম্যানেজার নাফির খাবারের বিল ফ্রি করে দিয়েছে। এবারের মতো থালা বাসন ধোয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। জিজার নাফি ফুটপাথ ধরে হাঁটছে, জিজার কাঁধে স্কুল ব্যাগ, এক হাতে ওয়াটার বোতল আর অন্য হাতে একটা কাঠি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলল, তুমি বোতলটা কেন ভাঙলে? আমি তো ভেবেছিলাম ওর পেটে ঢুকিয়ে দেব। নাফি বলল, ওটা তো ভয় দেখানোর জন্য। বোতল ভাঙা দেখলে ছেলেটার অর্ধেক অ্যাঙ্গার পানি হয়ে গিয়েছিল, বাকি অর্ধেক পেটে ঘুষি খেয়ে বেরিয়ে এসেছে। একটা কথা হলো, ক্ষমতাসীনরা এই ভয়কেই অস্ত্র বানিয়ে দুর্বলদের উপর শোষণ করে। যেদিন দুর্বলদের মধ্যে থেকে এই ভয়টা কেটে যাবে, সেদিন ওইসব ক্ষমতাসীনদের দাপট শুকনো পাতার মতো মাটিতে গড়াগড়ি খাবে। যা বলল, তুমি ভয় পাও না কখনো? নাফ একটা কষ্ট হাসিতে বলল, কে বলেছে আমি ভয় পাই না? আমি সেদিন ভয় পেয়েছিলাম যেদিন সামরুনের নিথ দেহটা আমার কোলে ছিল। সেদিনও ভয় পেয়েছিলাম যেদিন সামরুনের আত্মা ফিরিয়ে আনার চেষ্টা করার দায়ে ফাতিহা আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। তারপর ভয়টা সেদিন পেয়েছি যেদিন ফাতিহার প্রেগনেন্সি রিপোর্টের পাশে তার দ্বিখণ্ডিত শরীরটা পড়েছিল। জিজা একটু চুপ থেকে বলল, আমি জীবনে একবার ভয় পেয়েছিলাম, তখন আমি নিজের হুঁশে ছিলাম না। যখন আমার মায়ের সাথে লড়াই লিপ্ত হয়েছিলাম, যখন আমার হুঁশ ফিরল, তখন ভয়ে আমি অনেক কেঁদেছিলাম। যদি আমার দ্বারা মায়ের কোনো ক্ষতি হয়ে যেত, ওই ভয়টা আমি এখনো পাই। আমি আমার মাকে আর কখনো কষ্ট দিতে চাই না। আচ্ছা, তুমি যেন কি জরুরি কথা বলার জন্য এসেছিলে, সেটা তো বললে না।
নাফি বলল, আমার জন্য তোকে একটা কাজ করতে হবে, যা শুধু তুই করতে পারবি। জিজা বলল, তুমি আমাকে পেট পুড়ে খাইয়েছ, তোমার জন্য জান হাজির, বলো কি করতে হবে। নাফি বলল, বলবো না, আমি তোকে দেখাবো, চল। দৃশ্য পরিবর্তন। তালিফ তার ল্যাবে এসেছে। কয়েকজন সায়েন্টিস্ট তাদের রিসার্চের কাজে ব্যস্ত। কাচের জারে পানির ভেতর কিছু অদ্ভুত প্রাণী। মার্টিন নামের একজন সিনিয়র সায়েন্টিস্ট এগিয়ে এসে বলল, হ্যালো স্যার, অবশেষে ল্যাবে আপনার পদধূলি পড়ল। তালিফ বলল, জিজাকে সময় দিচ্ছে এখন, আই হোপ আপনি সব সামলে নিচ্ছেন এখানে। মার্টিন বলল, ইয়েস স্যার, আপনার কথা মতো আমরা জিজার ক্লোন বানানোর প্রজেক্টটা বন্ধ করে দিয়েছি। ভ্যাম্প একজনই ঠিক আছে, বেশি হয়ে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর মারিদ রাজ্য থেকে আনা এই প্রাণীগুলো পৃথিবীর বাতাসে সার্ভাইভ করার জন্য তৈরি হচ্ছে। তালিফ বলল, গুড, তাহলে আপনি সব ঠিকঠাক করছেন। তখন একজন একটা চিঠি হাতে নিয়ে তালিফের নিকট এসে বলল, এটা আপনার জন্য স্যার। তালিফ চিঠিটা হাতে নিয়ে বলল, ফারিস্তা চিঠি পাঠিয়েছে কেন হঠাৎ করে? জহুরির মৃতদেহ সামনে রেখে হায়দার গোস্বামী চুপচাপ করে আসন করে বসে আছে। চোখে ক্রোধ আর মনে যেন আগুন জ্বলছে। এখন জানা যায় জহুরি ছিল তাদের হায়দার গোস্বামীর ভাইয়ের ছেলে। ভাই মারা যাওয়ার সময় জহুরিকে তার হাতে তুলে দিয়েছিল। হায়দার গোস্বামী জহুরিকে প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর বানিয়ে মারিদ রাজ্যে পাঠিয়েছিল। এক প্রহরী এসে বলল, মহামান্য রাজা, সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত। আজ জিলের বংশধরদের কচুকাটা করার জন্য আপনার হুকুমের প্রয়োজন। হায়দার গোস্বামী জহুরির লাশের মুখে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বলল, সিলাতকে আপাতত দূরে রাখো। আজ জিলের বংশধরদের শেষ করার আগে আমি মারিদ রাজ্য ধ্বংস করব। রানী ফারিস্তার মাথার সামনে রেখে আমি নাস্তা করব। পরি বলল, কিন্তু মহামান্য রাজা, হঠাৎ করে যুদ্ধের গন্তব্য পাল্টালে সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কথা শেষ না হতেই হায়দার গোস্বামী এক ঝটকে এসে প্রহরীর থুতনি চেপে ধরে এক হাতে উপরে উঠিয়ে রাগে চিৎকার করে বলল, আমি যা বলেছি তাই হবে। রানী ফারিস্তার কাটা মাথা আমার খাবার টেবিলে আমি দেখতে চাই। দৃশ্য পরিবর্তন। রানী ফারিস্তা সিংহাসনে বসে আছে চিন্তিত চেহারায়, আঙ্গুল দিয়ে মাথায় ঠকঠক করে বাড়ি দিচ্ছিল আর কিছু একটা ভাবছিল। তখন এক প্রহরী এসে জানালো, রানী সাহেবা, আজ জিলের বংশধর সিলাত এসেছে আপনার সাথে দেখা করার জন্য। ফারিস্তা একটু এসে বলল, হাসতে দাও তাকে। দেখা গেল কালো ধোঁয়াযুক্ত অদ্ভুত এক ভয়ানক পোশাকে দুই সিংওয়ালা দানবাকৃতির একজন প্রবেশ করেছে। হাতে তার নেকড়ের হাড় দিয়ে তৈরি করা ধারালো তলোয়ার। রানী ফারিস্তা সিংহাসনে চুপচাপ বসে তার হেঁটে আসার দিকে এক নজর তাকিয়ে আছে। শেষে কুর্নিশ করে বলল, আমি আজাচিল বংশের উত্তরাধিকারী সিলাত। ফারিস্তা বলল, শুনেছি তোমার নাম, তো বলো মারিদ রাজ্যে পদধূলি দেওয়ার কারণ কি? সিলাত আশেপাশে তাকিয়ে বলল, এতগুলো চেয়ার খালি পড়ে আছে, আমি ভেবেছিলাম আমরা বসে কথা বলবো। ফারিস্তা বলল, এগুলো তোমার বসার জন্য না সিলাত, তোমার আগমনের কারণ যদি আমার পছন্দ হয় তাহলে তোমাকে আমার খাবার টেবিলের স্বাগত জানানো হবে, আর যদি পছন্দ না হয়? ফারিস্তা বলল, তাহলে দরজা খোলা আছে। সিলাত একটু হেসে বলল, আপনার সম্পর্কে যতটুকু শুনেছিলাম একটু মিথ্যা না। ঠিক আছে, তাহলে বলি, আমার আগমনের কারণ হায়দার গোস্বামী। রানী ফারিস্তা এবার সিংহাসন থেকে উঠে বলল, খাবার টেবিলে তোমাকে স্বাগতম, তবে বেশি খেও না। হয়েছে কি, ইদানিং আমার খাবার কম পড়ে যায়। দৃশ্য পরিবর্তন। দেখা যায় তালিফ মার্টিন নামের সেই সায়েন্টিস্টকে সাথে নিয়ে লকার খুলে জিজার ক্লোন তৈরি করার ফাইল আবার বের করল। সায়েন্টিস্ট মার্টিন বলল, স্যার, একটু আগেই তো কথা হলো আমার জিজার ক্লোন তৈরি করব না, এখন আবার এটা বের করার কারণ কি? তালিফ বলল, রানী ফারিস্তার চিঠি এসেছে, এটা তার হুকুম, হয়তো বড় কিছু ঘটতে যাচ্ছে, আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। মার্টিন বলল, কিন্তু স্যার, এটা তৈরিতে তাড়াহুড়া করলে হিতে বিপরীত হতে পারে। জিজার ক্লোন তৈরি করা সাধারণ বিষয় না, সময় নিয়ে করতে হবে এটা। তালিব বলল, কিন্তু মার্টিন সাহেব, আমাদের হাতে এই সময়টাও নাই। এখন যেটুকু সময় আছে সেটুকু বাকযুদ্ধ না করে নষ্ট করবেন না, কাজ শুরু করে দিন, যত তাড়াতাড়ি সম্ভব জিজার ক্লোন তৈরি সম্পূর্ণ হওয়া চাই। মার্টিন বলল, তাহলে এখনই আমাদের জিজাকে দরকার হবে, তার রক্ত লাগবে। এর মাঝে জিজার স্কুল থেকে ফোন এলো লিডিং টিচারের। তালিব ফোন রিসিভ করলে ওপাশ থেকে জানানো হলো জিজা আজ পিরিয়ড টাইম শেষ না করেই স্কুল থেকে চলে গিয়েছে। দারুণ থেকে জানা এক লোক এসে জিজাকে নিয়ে গিয়েছে, যাকে সে আগে কখনো দেখেনি। এই কথা শুনে তালিফের চিন্তার ছাপ দেখা গেল চেহারায়। ফোন রেখে দিয়ে তালিব বলল, জিজা তো অপরিচিত কারোর সাথে যাওয়ার মতো মেয়ে না, নিশ্চয়ই পরিচিত কেউ হবে।
কিন্তু কে সে? দৃশ্য পরিবর্তন। নাওফি এবং জিজা হেঁটে চলেছে গুটি গুটি পায়ে। হয়তো রাতে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তার এক পাশে পানি জমে আছে। গাড়ি যাওয়ার সময় পানি পথচারীদের উপর ছিটে আসছে। এটা দেখে জিজা সবাইকে উদ্দেশ্য করে বলল, পানি জমে গেলে সেটা বের করার জন্য সরকারি লোকের অপেক্ষা না করে নিজেও হাতও সেটা ইউজ করতে পারেন। নাওফি বলল, পাবলিক এটাকে ডাবল মিনিং জোকস হিসেবে নিতে পারে, তবে আমি নিব না। এই বলে নাওফি প্যান্ট হালকা উঠিয়ে রাস্তায় নেমে ম্যানহোলের ঢাকনা থেকে ময়লা পরিষ্কার করে দিল। সাথে সাথে জমে থাকা পানি কমে যেতে লাগলো। সবাই নাওফিকে ধন্যবাদ দিল যেতে যেতে। এরপর উঠে সে জিজাকে বলল, তুই এটাই মিন করেছিলি তাই না? জিজা একটু মুচকে এসে বলল, চলো যাওয়া যাক। নাওফি আর কিছু না বলে হাঁটতে লাগলো জিজার সাথে। জিজা বলল, জানো, আমরা দরিদ্র দেশ হওয়ার পেছনের অন্যতম কারণ বৃষ্টিও। সেটা কিভাবে? জিজা বলল, বৃষ্টির মৌসুমে এলে উন্নত দেশের মানুষ চিন্তা করে কিভাবে বেশি ফসল উৎপাদন করা যায়, আমরা চিন্তা করি কিভাবে রোমান্স করা যায়। নাফি আস্তে আস্তে বলল, তোর ব্রেন মনে হয় হিটলারের সাথে অদলবদল হয়ে গেছে কোনোভাবে, নাহলে এমন আজগুবি চিন্তাভাবনা কিভাবে আসে মাথায়। কথা বলতে বলতে নাওফি জিজাকে নিয়ে সেই নিরিবিলি এলাকা বাড়িতে এসেছে, যেখানে নাওফি আলিফাকে নিয়ে লোকালয় থেকে দূরে থাকত। তবে বাড়িটার অবস্থা এখন বেশ খারাপ, ভাঙাচোরা আর লতা পাতায় ঘিরে রেখেছে। জিজা বলল, আমাকে দিয়ে এই ভূত বাংলো পরিষ্কার করার নিয়ত করেছ নাকি তুমি? দেখো, আমি এসব পারবো না। আমি তো নিজের রুম গোছানোর জন্যই তালিফকে ভাড়া করেছে মাসে 1200 টাকা দিয়ে। নাফিট এসে বলল, তাহলে তো তালিফ বেশ বড়লোক হয়ে গিয়েছে এতদিনে। সে বলল, চুলের বড়লোক, 9 মাসে ভাড়া বাকি। তুমি চিন্তা করো, আমার হাত খরচ দেয় প্রতিদিন 200 টাকা, সেখান থেকে 100 টাকা পেট মাঝারে দান করি, বাকি 100 টাকা করে জমানোর চেষ্টা করি, কিন্তু মাসে একবার হলেও স্কুলে আমার হাতে কারোর হাত পা ভাঙে, পরে সেই জমানো টাকা দিয়ে আবার তাকে ট্রিটমেন্ট করিয়ে দিই। তাহলে তারিফকে ভাড়া দিব কোত্থেকে? নাফি বলল, এক কাজ কর, তুই আমার বাড়িতে চুরি কর। তালার চাবি বাইরে জুতার বক্সে থাকে, আলমারি পাসওয়ার্ড 6798। জিজা বলল, তুমি তো নিজেই খাইতে পাও না, আর তোমার আলমারিতে তেল্লা সোরা সারা আর কিচ্ছু পাবো বলে মনে হয় না। এখন বলো আমাকে এখানে কেন এসছি আমরা? নাফি জিজাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ঘনে ধরা ভাঙাচোরা দরজাটা ঠেলে মরমর করে আওয়াজ হলো। সাথে সাথে এক ঝাঁক চামচিকা উড়ে বের হয়ে গেল ভয়ানকভাবে ডাকতে ডাকতে। ভিড়ের মাকড়সার জালে ভরা নিবু নিবু করে একটা লাইট জ্বলছে। জিজা বলল, আমার মনে হয় ভুলে ভূতের প্রেতের বাসর ঘরে ঢুকে গেছে। এখানে আমাদের কাজ কি নাওফি? নাওফি গিয়ে একটা পুরাতন ডিপ ফ্রিজের সামনে গিয়ে থামলো। জিজা বলল, এটার ভিতর কি আইসক্রিম আছে? নাওফি বলল, না, এটার ভিতরে যা আছে সেটা দেখানোর জন্য তোকে এখানে নিয়ে এসেছি। জিজা এগিয়ে গেল সেদিকে। নাওফি ধীরে ধীরে ডিপ ফ্রিজের ঢাকনা উঠালো। বরফের ঠান্ডা ধোঁয়া বেরোতে লাগলো সেখান থেকে, সাথে একটা উদ্ভট বাজে গন্ধ নাকে এসে লাগলো। জিজা নাক চেপে ধরে বলল, আগে জানলে নাক বাইরে রেখে আসতাম। এই বলে ফ্রিজের মধ্যে উকি মারতে জিজার চোখ কপালে উঠে গেল। অবাক চোখে নাওফির দিকে তাকিয়ে বলল, এটা তো। নাফি বলল, অলিভা। অলিভার এই অবস্থা কি করে হলো? দেখা গেল নাওফি এবং জিজা ভাঙা চোরা ঘরের বাইরে সিঁড়িতে বসে আছে। জিজার প্রশ্ন শুনে নাওফি বলল, সেটা জরুরি না, এখন যা করতে হবে তা হলো অলিভাকে হুঁশে ফিরে আনতে আমার একটা ধাতু প্রয়োজন, সেটা তোকে এনে দিতে হবে। জিজা বলল, অবশ্যই এনে দেবো, কিন্তু পুরো ঘটনা জানার আগে না, বলো আমাকে অলিভার এই হালত কি করেছে? নাফি বলল, দেখ, এটা একটা লম্বা কাহিনী, শুধু এইটুকু বলি, অলিভার খুব খারাপ কিছুর পাল্লাই পড়েছিল, বাকিটা পরে বলবো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ধাতু এনে অলিভারকে হুঁশে ফেরাতে হবে, না হলে ওর শরীর আত্মা ছেড়ে দিবে। জিজা একটু ভেবে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে? নাফি বলল, তোকে রংধনু দুনিয়ায় যেতে হবে। দৃশ্য পরিবর্তন। রংধনু দুনিয়ার অধিপতি হুররাম কয়েকজন সৈনিক নিয়ে কারাগার পরিদর্শন করতে এসেছে। এক সৈনিক হুররামের মাথায় ছাতা ধরে আছে, যদিও রোদ বৃষ্টি কিছুই নেই। বিভিন্ন প্রজাতির জিন এখানে বন্দী, যারা ভুলবশত রংধনু দুনিয়ায় এসে পড়েছিল। কোন এক সময় এদের মাঝে এক জিন হুররামকে উদ্দেশ্য করে বলল, আমার শাস্তি পুরো হয়েছে আরো 2 বছর আগে, তবু আমাকে আটকে রাখার মানে কি হুররাম? হুররাম এগিয়ে গেল তার দিকে, এরপর বলল, তোর নাম যেন কি? হ্যাঁ, মনে পড়েছে, খাম্বা। খম্বা না, সাম্বা। হুররাম বলল, সে যাই হোক, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর শাস্তি কবে পুরো হবে সেটা আমি সিদ্ধান্ত নিব, তুই না, কারণ আমি রংধনু দুনিয়ার মাজা। সৈনিক পেছন থেকে বলল, ওটা রাজ হবে হুররাম।
হুররাম ধমক দিয়ে বলল, চুপ কর, আমি যা বলছি তাই হবে। মাজা মানে কোমর, আমি রংধনু দুনিয়ার কোমর। কোমর ভেঙে গেলে যেমন পুরো শরীর অকেজো, তেমনি আমার কিছু হলে রংধনু দুনিয়া ফাঁকেজো। সাম্বা নামে সে লোকটা বলল, ফাঁকেজো না অকেজো। হুররাম বলল, তুই চুপ থাক দুম্বা। আরে দুম্বা না সাম্বা। হুররাম বলল, আমি দুম্বাই বলেছি। নিজের চেহারা দেখেছিস কখনোই নাই? মহিলা দুম্বা তোর চেয়ে বেশি সেক্সি হয়। এই বলে এগিয়ে গেল সামনে। হুররামের চোখ পড়ল কারাগারের একটা কক্ষে এক জিন নামাজ পড়ছে। হুররাম সৈনিককে জিজ্ঞাসা করল, ওর নাম ফকির না? সৈনিক বলল, মুসলিম জিন, ওর নাম জাকির। হুররাম বলল, জাকির তো তাদের বলে যারা ভিক্ষা করে। সৈনিক বলল, আরে ভিক্ষুকদের ফকির বলে। হুররাম বলল, তাহলে মুসলিমরা যে বিড়বিড় করে জপ করে ওটাকে কি বলে? সৈনিক বলল, ওটাকে জিকির বলে। হুররাম বলল, কি বলিস? আমি জানতাম জিকির দুই ফেরেস্তার নাম যারা কবরে প্রশ্ন করে। সৈনিক বলল, তাদের নাম জিকির না, মুনকার নাকির। হুররাম বলল, আচ্ছা এখন বুঝলাম। তুই এত কিছু জানিস কিভাবে পুটকি? সৈনিক থতমত খেয়ে বলল, আমার নাম মুটকি, আর আমি অনেক বছর পৃথিবীতে ছিলাম মুসলিমদের মাঝে, সেখান থেকে এসব জেনেছি। হুররাম বলল, চল ওর সাথে কথা বলা যাক। জাকির নামের মুসলিম জিনের কক্ষের সামনে গিয়ে হুররাম বলল, বালাম মৌলভী সাহেব। পেছন থেকে সৈনিক বলল, বালাম না, ওটা সালাম হবে হুররাম। হুররাম তাড়াহুড়ো করে বলল, সালাম মৌলভী সাহেব। জাকির নামে সে গিয়ে সে সালামের জবাব দিয়ে বলল, আমার সাজা পূরণ হতে তো আরো 2 মাস বাকি, এখন আপনার আসার কারণ কি? হুররাম বলে, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু আলাপ টালাপ করে যাই। কোনো সমস্যা হচ্ছে না তো রংধনু দুনিয়ায়? জাকির বলল, সমস্যা হবে কেন? 3 বেলা খাবার পাচ্ছি, কাজের বিনিময়ে মুদ্রা পাচ্ছি, থাকার জন্য ছাদ পেয়েছি। আমি তো ভাবছি মুক্তি পাওয়ার পর আপনার সেনাবাহিনীতে যোগদান করে এখানেই থেকে যাব। হুররাম বলল, সে না হয় দেখা যাবে, পোস্ট খালি থাকলে ঢুকিয়ে দেওয়া যাবে। এখন বলেন তো আপনি রংধনু দুনিয়ায় কিভাবে এসে পড়লেন? জাকির বলল, সে অনেক লম্বা কাহিনী। হুররাম বলল, বলে ফেলেন, সময়ের অভাব নেই, আমাদের কোনো ব্রেন ছুটে যাবে। সৈনিক বলল, ব্রেন না, ওটা ট্রেন হবে হুররাম। হুররাম বলল, সে যাই হোক, আপনি শুরু করেন আপনার কাহিনী। এটা বলতেই অন্য একজন সৈনিক এসে জানালো পৃথিবী থেকে একজন এসেছে, সে রংধনু দুনিয়ায় প্রবেশ করার অনুমতি চাইছে। হুররাম একটু ঘাবড়ে গিয়ে বলল, পৃথিবী থেকে? দয়া করে বলো তাকে নাওফি পাঠায়নি। সৈনিক বলল, মাফ করবেন হুররাম, দুর্ভাগ্যবশত তাকে নাওফি পাঠিয়েছে। কি করব? তাকে প্রবেশ করার অনুমতি দেব নাকি ফেরত পাঠিয়ে দেব? হুররাম সৈনিকের নাকে ঘুষি মেরে বলল, আগের ব্যথা এখনো কমেনি, তুই কি চাস তাকে ফেরত পাঠিয়ে নাওফির আরেক আঙ্গুল নিজের পেছনে নেই? তাড়াতাড়ি তাকে প্রবেশ করতে দে এবং প্রাসাদে নিয়ে আয়। জাকির বলল, নাওফির সাথে আপনার কি সম্পর্ক? হুররাম বলল, এটা অনেক লম্বা কাহিনী, পরে কখনো বলবো, এখন আমার যেতে হবে মৌলভী সাহেব, কালাম। হুররাম তাড়াহুড়া করে চলে গেল। জাকির বিড়বিড় করে বলল, সালামকে কালাম বলে গেছে? নাওফিকে সে এত ভয় পায় কেন? অবশ্য নাওফির সাথে আমার একটা পুরাতন হিসাব বাকি রয়ে গেছে, এর জন্যই আমি আজ এই কারাগারে বন্দী। দৃশ্য পরিবর্তন। রানী ফারিস্তা এবং সিলাত খাবার টেবিলে বসে আছে। সিলাতের সামনে কয়েক আইটেমের খাবার রাখা, কিন্তু ফারিস্তার সামনে কোনো খাবার নেই। সিলাত জিজ্ঞাসা করল, আপনি খাবেন না? ফারিস্তা বলল, আমি সবার সামনে খাই না, নজর লেগে যায়। তুমি খাও, আরামসে খেতে খেতে বলো হায়দার গোস্বামী ব্যাপারে কি বলতে এসেছ। সিলাত বলল, বাদ দেন, আমিও কিছু খাবো না, আপনারা সব রান্না করে খান আর আমরা সবকিছু কাঁচা খাই, এসব গলা দিয়ে নামবে না আমার। ফারিস্তা বলল, তাই নাকি? কাঁচা খেতে কেমন লাগে? তাহলে তো তোমাদের জীবনের অর্ধেক চলে যায় টয়লেটে কাটিয়ে। সিলাত বলল, সেসব কথা রাখা যাক, এখন কাজের কথা আসি। শুনেছি হায়দার গোস্বামীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে কিছুটা। ফারিস্তা বলল, ভুল শুনেছ, মনোমালিন্য না, তার সাথে আমি যুদ্ধের দ্বার প্রান্তে আছি। এই তো গতকাল তার গুপ্তচর জহুরির মাথা কেটে উপহার পাঠিয়েছে। সিলাত বলল, আপনাকে একটা ভেতরের খবর দেই, জহুরি শুধু একজন গুপ্তচর ছিল না, সে হায়দার গোস্বামীর আপন ভাইয়ের ছেলে। ফারিস্তাটা অবাক হয়ে বলল, তাই নাকি? তার তো জায়গা মতো আঘাত করেছি, এখন নিশ্চয় হায়দার গোস্বামী পাগলা কুকুরের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আর হ্যাঁ, তুমি আপাতত বেঁচে গিয়েছ, কারণ হায়দার গোস্বামীর লক্ষ্য এখন আজা জিলরা না, তার লক্ষ্য মারিদ। সিলাত বলল, সেটা আমি জানি, এই জন্যই তো আপনাকে সাহায্য করার প্রস্তাব নিয়ে এসেছি। আপনাকে আমি সৈন্য দিব, অস্ত্র দিব, এমনকি নিজের ভূমিও দিব সাধারণ মারিদ জিনদের সাময়িক আশ্রয়ের জন্য। ফারিস্তা বলল, তুমি আমাকে সাহায্য কেন করবে? তোমার সাথে ওই রকম কোনো কূটনৈতিক সম্পর্ক নেই আমার, এমনকি তোমাকে আজকেই প্রথম দেখেছি। সিলাত বলল, ওই যে একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার বন্ধু।
হায়দার গোস্বামী আমার চিরশত্রু, আপনি এখন তার শত্রু, তাই আপনার বন্ধু। ফারিস্তা বলল, শুক্রিয়া তোমাকে এমন প্রস্তাবের জন্য, কিন্তু আমি বন্ধু নির্বাচনে তাড়াহুড়া করি না, কারণ আমি রানী ফারিস্তা। আমার সামনে থাকা হাজার শত্রুকেও আমি ধুলোর সাথে মিশিয়ে দিতে পারি। পেছনে থাকা বন্ধুরূপে একজন বিশ্বাসঘাতক আমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তাই আমি এত তাড়াতাড়ি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছি না। সিলাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানতাম আপনি এটাই বলবেন, কারণ আপনার এক বন্ধু ছিল, সে আপনাকে ধোঁকা দিয়েছিল। তবে মনে রাখবেন, আমি সত্যিকার অর্থে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। আপনি সময় নিন, ভেবে দেখুন, আমি অপেক্ষা করবো আপনার